সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী গ্রেফতার। রাজধানীর গুলশান থেকে ধরেছে গোয়েন্দা পুলিশ। সীমান্তে হত্যায় ঢাকার প্রতিবাদের কোনো ব্যাখ্যা দেয়নি দিল্লি, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের সাথে চলমান প্রকল্প নিয়ে সংকট নেই জানালেন ডক্টর সালেহ উদ্দিন। প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছে, যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করব যে তারা এটা কগনিজেন্সে নেবে। লোডশেডিংয়ে বিরক্ত সাধারণ মানুষ, বড়পুকুরিয়া বন্ধ ও সামিট আদানের কেন্দ্রগুলোতে উৎপাদন জটিলতায় কারণ। ২৭,০০০ মেগাওয়াটের জন্য যে জ্বালানি সেটা নেই। আমি স্পেসিফিকলি যেটা বলতে চাই যে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা যত বেশি ব্যবহার করব আমাদের খরচা তত বেশি বেড়ে যায়। ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, 2 ঘন্টারও বেশি সময় তুল কালাম, আহত 15। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন আমাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপি। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত তিনি মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি খনিজ উপদেষ্টা বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের 24 জন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানও রয়েছেন। ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান সহ 5 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা রিয়াজ আহমেদ ও মানিকগঞ্জের সৌমিত্র সরকার। অপর 2 জনের নাম এখনও জানা যায়নি। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি তারা। পুলিশ জানিয়েছে দালালের মাধ্যমে ভারত যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা। প্রাইভেট কার ভাড়া করে মহেশপুর সীমান্তে যাওয়ার পথে শহরের প্রধান বাস স্ট্যান্ড থেকে আটক করা হয়। ঝিনাইদহ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন তারা। সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় এখনও কোনো ব্যাখ্যা দেয়নি ভারত। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এই ধরনের কর্মকাণ্ডে শক্ত প্রতিবাদ জানানো অব্যাহত রাখবে বাংলাদেশ। হত্যা বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্কেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। প্রতিবেশী দেশের বেসামরিক মানুষকে সীমান্তে হত্যা করে ভারতও কোনোভাবে লাভবান হচ্ছে না উল্লেখ করে তা বন্ধের তাগিদ দিচ্ছে বাংলাদেশ। 1 সপ্তাহের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মারা গেল 2 বাংলাদেশি শিশু। রোববার ঠাকুরগাঁয়ে 15 বছরের জয়ন্ত কুমারকে নৃশংস হত্যাকাণ্ডের 7 দিন আগে প্রাণ গেছে 13 বছরের শিশু স্বর্ণা দাসের। সমসাময়িক নানা ঘটনা প্রবাহে বিএসএফের গুলিতে 2 অপ্রাপ্তবয়স্কের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ। জয়ন্ত হত্যাকাণ্ডের পর কড়া প্রতিবাদ জানিয়েছিল ঢাকা। এতদিন সীমান্তে নিহতদের গরু ব্যবসায়ী বা চোরাচালানের সাথে জড়িত থাকার অজুহাত দিত দিল্লি। এবার 2 শিশু হত্যাকাণ্ডের ঘটনায় কি বলছে ভারত? প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। এটা নেট রেজাল্ট তো কিছু না, আমরা তাকে কোনো রিয়াকশন পাইনি এখন পর্যন্ত, অন্তত আমার জানার মধ্যে আমি কোনো রিয়াকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু, সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করব যে তারা এটা কগনিজেন্সে নেবে। যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে, এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা এটা কন্ডেম করি এই কাজটাকে। এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার। এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক আগের মতোই অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রণয় ভার্মা। We will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged.
It's a very important relationship for us, and we look forward to taking this forward even more in the coming days. তবে সীমান্তে মানুষ হত্যার মতো ঘটনায় কোনো পক্ষই যে লাভবান হয় না তা স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা দুই দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। একই দিন সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার। এ সময় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর আগ্রহ জানান হাই কমিশনার। তারা বিমানের সাথে এ নিয়ে যোগাযোগ করছে, এটা কমার্শিয়াল ভিত্তিতে হবে, যদি হয় আমাদের তো কোনো সমস্যা নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। আর ভারতীয় হাইকমিশনার বলেছেন, কোনো প্রকল্প স্থগিত হয়নি, ঠিকাদার দ্রুতই কাজে ফিরবে। অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর আয়োজন করা হবে স্মরণ সভার। এই আয়োজনের জন্য 5 কোটি টাকা অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে ছোট বড় 36টি প্রকল্প স্বাক্ষর করেছে বাংলাদেশ। এর মধ্যে 15টির কাজ শেষ, চলছে 8টি প্রকল্প। তবে সরকার পরিবর্তনের পর এসব প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে। দুজনই জানিয়েছেন এক্ষেত্রে সংকট নেই, দ্রুতই কাজ শুরু হবে। ভারতের সাথে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্প আছে বাংলাদেশের। প্রয়োজনেই এসব প্রকল্প, দুই দেশের স্বার্থেই এসব প্রকল্প চলমান থাকবে, এতে কোনো সমস্যা নেই। ভারতের সাথে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া 4 লেন সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই তারা কাজে ফিরবে। তারা বলেন, বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী, রাজনৈতিক পট পরিবর্তনে দুদেশের সম্পর্কে কোনো হেরফের হবে না। বাংলাদেশ বিনিয়োগের ভালো জায়গা, এ নিয়ে আলোচনা হয়েছে। নতুন প্রকল্পেও আগ্রহী তারা। দুই দেশের সম্পর্কে কোনো সমস্যা নেই। আগের মতোই প্রতিবেশী দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে। অর্থ উপদেষ্টা এরপর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অংশ নেন। সেখানে আগামী 14 সেপ্টেম্বর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হতে যাওয়া স্মরণসভার জন্য 5 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়। স্মরণসভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, সেটা অনুমোদন। ছোট 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। অর্থ উপদেষ্টা জানান, স্মরণসভায় শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহ অতিথি হিসেবে কারা থাকবেন তা ঠিক করবেন ছাত্র উপদেষ্টারা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বহুল আলোচিত ভারত ও বাংলাদেশ সফর। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সূত্রে বলা হয়েছে, 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এই দুই দেশ তিনি সফর করবেন। নয়াদিল্লি সফরে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। অংশ নেবেন ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে। পাশাপাশি ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন তিনি। পরে ঢাকা সফরে এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন তিনি। মার্কিন অর্থ বিভাগ, পররাষ্ট্র বিভাগ, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের কর্মকর্তারা থাকছেন প্রতিনিধি দলে। বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট, তবুও 16,000 মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা দেশের বিদ্যুৎ বিভাগের। সম্প্রতি সামিটের এলএনজি সরবরাহে ঘাটতি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং আদানির বিদ্যুৎ না পাওয়ার প্রভাব পড়েছে সারা দেশে। প্রতিদিন প্রায় 1 থেকে 1,500 মেগাওয়াট লোডশেডিংয়ের কবলে পড়ছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়ানো ও আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ দিয়েছেন। আবারও শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি। গেল কয়েকদিনে রাজধানীতে প্রতিদিন দিনে রাতে লোডশেডিং হয় কয়েকবার। ঢাকার বাইরে এ অবস্থা আরও মারাত্মক। 16,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে ঘাটতি প্রায় 1,500 মেগাওয়াট। দোকানে কারেন্ট নাই,
আবার দোকান বন্ধ করে যখন বাসায় যাও দেখবো কারেন্ট নাই। কারেন্টের অবস্থা আধা ঘন্টা থাকে, 1 ঘন্টা আবার থাকে না। এবার সঞ্জয় নাইকা কাস্টমার আন্দার হয় না। লোডশেডিং এর প্রভাব পড়েছে চাষাবাদেও। সেচের জলে বিদ্যুতের আসা যাওয়ার ভোগান্তির কথা জানিয়েছেন কৃষকরা। 1 ঘন্টা থাকছে আর 5 ঘন্টা থাকতে না। আমাদের এই সময় মনে করেন পানি না হলে তো ধান হবে না। আওয়ামী লীগ শাসনামলে ঢালাওভাবে বাড়ানো হয়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা। জ্বালানি সরবরাহের সক্ষমতা বিবেচনায় সেসব করা হয়নি বলছেন বিশেষজ্ঞরা। 27,000 মেগাওয়াটের জন্য যে জ্বালানি সেটা নেই। আরেকটা হচ্ছে ঠিক যে রকম টাইপের বিদ্যুৎ কেন্দ্র দরকার সেটাও নেই। কারণ আমি স্পেসিফিকলি যেটা বলতে চাই যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আমরা যত বেশি ব্যবহার করব আমাদের খরচা তত বেশি বেড়ে যায়। তার উপর বন্ধ হয়েছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা মেটাতো কেন্দ্রটি। এছাড়া সামিটের এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির প্রভাবে কমেছে গ্যাস ভিত্তিক কেন্দ্রের উৎপাদন। রয়েছে আদানির বিদ্যুৎ না পাওয়ার সংকট। ডিপেন্ডেন্সি কমাতে হয়। আমরা যদি মনে করি এটা দেশের স্বার্থে করতে হয়, তাহলে একটু ধীরে ধীরে ভবিষ্যতে প্ল্যান মাফিক আমাদেরকে আগাতে হবে। হুট করে কোনো কিছু করতে গেলে ইভেন তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলা, ইভেন রেন্টাল কুইক রেন্টাল গুলাও আমাদেরকে যদি সরাতে হয়, আমাদের একটা প্ল্যান ভাবে ঘোষণা দিয়ে আমাদেরকে আগাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বাড়াতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জ্বালানি আমদানিতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ তার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 শিক্ষার্থী। দুপুরের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুরো ঘটনার জন্য দুই কলেজের শিক্ষার্থীরাই একে অপরকে দোষারোপ করেছে। মঙ্গলবার দুপুরে ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়ালে দাঁড়ানোকে কেন্দ্র করে পাকবিতণ্ডা হয় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থীর মাঝে। এক পর্যায়ে ঢাকা কলেজের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে আইডিয়ালের শিক্ষার্থীরা। এতে ঢাকা কলেজের শিক্ষার্থী আহত হয়েছে এমন অভিযোগে হামলা চালানো হয় আইডিয়াল কলেজের মূল ফটকে। প্রায় 1 ঘন্টা ধরে চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আইডিয়াল কলেজের বিশাল নামফলক খুলে নিয়ে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এমন ঘটনার প্রতিবাদে আবারও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বের হতে চাইলে সেনা সদস্যরা তাদের নিবৃত্ত করেন। পাল্টাপাল্টি ধাওয়ায় দুই পক্ষের 15 জন শিক্ষার্থী আহত হয়। দুই কলেজের শিক্ষার্থীরাই ঘটনার জন্য একে অপরকে দুষছে। ছোট সাধারণ ইস্যু নেই, এটা কেন হয়েছে বা কি কারণে হয়েছে তা আমরা তখন জানতাম না। ওরা যখন পাথর পিটতেছিল আমাদের 2-3 জনের ফ্রেন্ডের মাথা ফাটছে। ল্যাবেটে নিয়ে আসা হয়েছে, ম্যাডাম ওরা ল্যাবেটে নিয়ে আসতেছিল, ওই টাইমে ম্যাডামের গায়ে হাত দেওয়া হয়েছে। আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্ত মঞ্চ আছে সেই মুক্ত মঞ্চ গিয়ে তারা গিয়া হামলা করে, একটা ছাত্রকে সেখানে মারে। আইডিয়াল স্টুডেন্টরা আইসে ডিলাইতেছে ক্যাম্পাসের ভিতরে বিজয় এলোপাতারি, এবং আমাদের ঢাকা কলেজ অডিটোরিয়াম আছে ওইখানে আজকে মনে হয় নবীন বরণ, ওইখানে ডিলাইতেছে। পরে সেনা সদস্যদের টহল ও অবস্থানের কারণে সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি শান্ত হয়। শিক্ষার্থীরা ফিরে যায় যার যার ক্যাম্পাসে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে তৃতীয় দিনের মতো দেশের বিভিন্ন জেলায় সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় করেন তারা। দেখা করেন নিহতদের স্বজন ও আহতদের সাথে। ছাত্রদের সাথে যোগ দেন সমন্বয় সভায়। নারায়ণগঞ্জ সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে নারায়ণগঞ্জের মাজদাইরে আন্দোলনে হতাহতদের পরিবারের সাথে মত বিনিময় সভা করেন তিনি। হত্যাকারীদের বিচারের আওতায় আনা ও আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেন। বিকেলে মাজদাইর একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে হয় ছাত্র নাগরিক মত বিনিময় সভা। এ সময় ফ্যাসিস্ট সরকারের পুলিশ ও ছাত্রলীগের করা হামলা নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেন সার্জিস। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের যারা তরুণ সমাজ তারাই। আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামব।
এদিকে বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে ছাত্র জনতার সাথে মত বিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। শহীদদের স্মরণে আয়োজিত সভায় আসিফ বলেন, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে ভারতকে এদেশের জনগণের মতামতকে মূল্যায়ন করতে হবে। শেখ হাসিনা সরকারের মতো ভারতের কাছে আর কখনো নতজানু হবে না বাংলাদেশ। ভারত এদেশে শুধু একটি সরকার, একটি দলের সাথে কথা বলতো, সেটি হচ্ছে আওয়ামী লীগ। এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে। জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে। সকালে সিলেটে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ 11 সদস্যের দল। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা। পরে বিকেলে ছাত্রদের সভায় হাসিব বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে হওয়া সব অন্যায্য চুক্তি বাতিল চায় ছাত্র জনতা। আমরা চাই সিন্ডিকেট মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, মাদক মুক্ত বাংলাদেশ দেখতে। এই দেশে যারা ফ্যাসিস্ট হাসিনার দোসর কিংবা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজই যথেষ্ট। বিকেলে রাঙামাটিতে পৌঁছান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শহীদ মিনার প্রাঙ্গণে সভায় যোগ দেন। সাথে ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ খান রাফি। পাহাড়ের মানুষের অধিকার নিশ্চিতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান হাসনাত। মাদ্রাসাকে স্কুলের মুখোমুখি দাঁড় করানো হয়েছে, বিশ্ববিদ্যালয়কে কওমের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এভাবে বিভাজন করতে 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 রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা হয়েছে। সফরে ছাত্র জনতার মধ্যে ঐক্য বজায় রাখার জোর তাগিদ দেন সমন্বয়করা। নতুন দেশ গড়তে সবাইকে জানান এক হয়ে কাজ করার আহ্বান। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কেবল বিদ্যুৎ বিভ্রাট নয়, দেশে এমন অনেক বিভ্রাটই এখন বিদ্যমান, আর এসবই স্বৈরাচারী সরকারের লুটপাটের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দুটি দলের সঙ্গে বৈঠক করে দলটির লিয়াজো কমিটি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ বসে নেই, দেশ বিরোধী নানা চক্রান্তে তারা এখনও সক্রিয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের বৈঠক। ঘণ্টাখানেক পর বেরিয়ে এসে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণেই লোডশেডিং সহ অরাজক নানা পরিস্থিতিতে পড়তে হয়েছে জনগণকে। সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন, পরবর্তী নির্বাচনে জয়ী হলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে। বিদ্যুৎ বিভ্রাট না, অনেক বিভ্রাট চলতেছে দেশে, সেটা তো আছেই, কিন্তু এটা সরকার চেষ্টা করছে, এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করতেছে। এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছে তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে, বাট এটা রাতারাতি কোনো এইটার সমাধান দেওয়া সম্ভব হবে না, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা বসে নেই, বরং নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। একটা অস্থিরতা চলছে, আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা, ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করাটা চেষ্টা। আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। এ সময় আওয়ামী শাসনামলে হওয়া সব হত্যার বিচার দাবি করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। যেই দিন থেকে আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে আজকে পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে 5 আগস্ট পর্যন্ত, প্রতিটা হত্যার বিচারের মুখোমুখি করতে হবে। এই তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এবছর একদিনে এটি ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যু। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 102 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে 19 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে 534 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 16,819। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 1,664 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। নতুন এমডি নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এই ঘটনার জেরে পেট্রোবাংলায় ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন তিতাস ও পেট্রোবাংলার বেশ কয়েকজন। ঘটনার দায়
একে অন্যের উপর চাপাচ্ছে দুই পক্ষই। এ ঘটনায় সন্ধ্যায় 4 কর্মকর্তা ও 1 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে পেট্রোবাংলা। তিতাসের আগের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার। তবে নতুন এমডি শাহনেওয়াজ পারভেজকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা। এর ধারাবাহিকতায় সকালে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা দাবি জানাতে যায় পেট্রোবাংলার অফিসে। এ সময় তিতাস ও পেট্রোবাংলার কর্মীদের মধ্যে মারামারি আর ভাঙচুরের ঘটনা ঘটে। পেট্রোবাংলার কর্মীদের দাবি, তিতাসের লোকজন এসে হামলা চালায়, আহত হয় তাদের বেশ কয়েকজন। তিতাসের কিছু লোক আমাদেরকে কাঠ ঝুলানো ছিল, তারপর অফিসাররাও ছিল, ইঞ্জিনিয়াররাও ছিল, ওনারা সবাই মিলেই আমাদেরকে আক্রমণ করে, আমাদেরকে মারধর করে। ওনারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের যাকে পাইছে সামনে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন, দুর্নীতি জিইয়ে রাখার দুরভিসন্ধি থেকেই নতুন এমডিকে মানতে পারছে না তিতাসের কর্মকর্তারা। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায়, যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আমাদের ছাত্রদের জীবন দেওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রোবাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না। যদিও উল্টো কথা বলছে তিতাস কর্তৃপক্ষ। তাদের দাবি, আওয়ামীপন্থী এমডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে লাঠি নিয়ে হামলা চালানো হয় তাদের ওপর। এতে আহত হন তাদের বেশ কয়েকজন। আমরা যাওয়ার পর আমাদের নেতৃবৃন্দরা উপরে গেছে, তখন তারা এসে আমাদেরকে অতর্কিত হামলা করছে। ওদের ওইখানে আগে থেকেই লাঠি সোটা এবং বড় বড় ধরনের দেশীয় অস্ত্র ছিল, সেগুলো নিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা সবই তার কাছে অনুরোধ করতে গেছি, কিন্তু ওনারা এত স্ট্রং যে ওখানে আমাদের যাবো কোথায়, যেহেতু যাওয়া তো সে নিয়োগ দিয়েছে, তার কাছে আমরা এটা অনুরোধ গেছি। কিন্তু ওখানে কিছু মানে এখনও যারা আছে তারা এখনও ওখানে কিছু চেঞ্জ হয়নি, কিন্তু এখনও অ্যাজ ইট ইজ আছে। তারাই আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লোকজন আমাদেরকে তারা লাঠিসোঁটা দিয়ে আমাদেরকে আক্রমণ করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাস্টেইনেবিলিটি সামিট 2024। সম্মেলনটিতে দেশে প্রচলিত ব্যবসায়িক কার্যক্রমগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সমন্বয় করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে এসডিজি অর্জনে ব্র্যান্ডগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়েও মতবিনিময় হয়। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এসডিজি চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। দেশের টেকসই উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। বলেন, নতুন প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ রেখে যাওয়া আমাদের দায়িত্ব, তাই টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। We should think about developing capacity. We should also think about scaling up and institutionalizing the efforts. Because unless you scale up and unless you institutionalize, this will just remain examples. But our motto should be to make this everyday practice and not exceptional initiatives. সন্তান ফিরে পেলেন দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত দিনমজুর আব্দুর রশিদ। সোমবার রাতে প্রশাসন ও ছাত্র সমন্বয়কের উপস্থিতিতে কন্যা সন্তানকে ফিরিয়ে দেন দত্তক নেয়া পরিবারটি। গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন দিনমজুর রশিদ। তাকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। 3 দিন বয়সী নবজাতককে দত্তক দিয়ে 25,000 টাকা নেন রশিদের স্ত্রী। সেই টাকায় স্বামীর চিকিৎসা করান তিনি। পরে বিষয়টি জানাজানি হলে প্রশাসন ও ছাত্র আন্দোলনের সমন্বয়করা নবজাতক ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। খুব খারাপ লাগতেছিল, খারাপ লাগলে তো কোনো উপায় ছিল না আর কি। এই ভাইগুলো এইভাবে কথাবার্তার মাধ্যমে কালকে আমার বাচ্চা আমাকে আনে দিচ্ছে, তো খুব ভালো লাগছে। আমার তো চিকিৎসার জন্য টাকা পয়সা অনেকগুলো লাগতেছিল, তখন আর কি আমার বাসা থেকে মানে ওরা আর কি পরামর্শ করে বাচ্চাটাকে আত্মীয়র ভিতরে আর কি দিছিল, যে ওখানে যেন মানুষ হয় মানুষের মতন। ওখানে গিয়ে দেখা গেছে যে আসলে যাদের কাছে দেওয়া হয়েছে তারা আত্মীয় এবং ওইখানে বাচ্চাটা বেশি ভালো থাকবে। তখন জানিয়েছে না, আমাদের বাচ্চাটা ওখানেই থাকুক।
দিনাজপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ডক্টর রেদওয়ানুর রহমানের পক্ষ বিপক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আর্থিক অনিয়ম সহ নানা অনিয়মের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে তাদের সাথে বাকবিতণ্ডা হয় অধ্যক্ষ পক্ষের শিক্ষার্থীদের সাথে। এরই জেরে ছড়িয়ে পড়ে উত্তেজনা, বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন ডক্টর রেদওয়ানুর রহমান। গাজীপুর শিল্পাঞ্চলে আবারও কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানা শ্রমিক। শ্রীপুরে শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষও বাধে। এদিকে আশুলিয়ায় খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, উৎপাদন চলছে পুরোদমে। বেতন ও হাজিরা বোনাস বৃদ্ধি সহ 14 দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভে নামেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। অবস্থান নেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় স্থানীয়রা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বলে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। আহত হন 5 জন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্য একটি কারখানায় ঢুকে কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। লেট করলে 15 মিনিট টাইম, এর ভিতরে হাজির করা যাবে না। 15 মিনিট লেট টাইম করতে হবে ভাই। 7টার পরে টিফিন দিতে হবে। বেতন সর্বনিম্ন 14,500 টাকা সর্বনিম্ন করতে হবে। বেতন স্কেল যেটুকু করার কথা ছিল 2023 সালে নতুন যে বেতন স্কেল তৈরি হয়েছিল সেটা মাসের 10 তারিখের মধ্যে বেতন দেয়া, কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করা সহ 13 দফা দাবিতে টঙ্গীতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বেশিরভাগ দাবি দেওয়া মেনে নেয়ার আশ্বাস দেওয়ার পর কাজে যোগ দেন তারা। তবে কারখানার যেসব কর্মকর্তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আছে তাদের অপসারণ করা না হলে বুধবার আবারও বিক্ষোভের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আমি 4 মাস ধরে ডিউটি করতেছি, আমার কোনো টাকা পয়সা না দেয় না। আমরা যারা পদত্যাগের কথা বলছে পদত্যাগ করতে হবে। এরা কোনো গুরুত্ব দিতেছে না। আমরা কি একদিনে কি নামছি এই মাঠে? এদিকে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা খুলেছে। ঢাকা ইপিজেড সহ আশেপাশের কারখানাগুলোতেও চলেছে উৎপাদন। গতরাতে আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানা খোলার সিদ্ধান্ত নেয় বিজিএমইএ। জানানো হয় আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না, নিয়োগ হবে যোগ্যতার ভিত্তিতে। হাজিরা বোনাস হিসাবে প্রতি মাসে 225 টাকা দেয়া হবে। তবে উপস্থিত হওয়ার পরও কাজে যোগ না দেয়ায় আশুলিয়ায় 21টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। যারা গ্যাঞ্জাম করতেছে সবাই বাহিরের লোক, আমরা ভালো মতন কাজ করতেছি। গার্মেন্টসের যে কাজকর্ম এটা আমরা খুব সুন্দরভাবেই করতেছি, আমাদের কোনো সমস্যা নেই। সব ফ্যাক্টরিতে কাজ চলমান, কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের অন্তর্দ্বন্দ্ব বা দাবি দেওয়া নিয়ে অন্তর্কন্দল বা ম্যানেজমেন্টের সাথে মিল না হয় এখনো তাদের কাজ শুরু করতে পারেনি। কারখানাগুলোর নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনা সদস্যরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। বকেয়া বেতন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আর এতে দেখা দিয়েছে তীব্র যানজট। মঙ্গলবার বিকেল থেকে গাজীপুরের সারাবো এলাকায় অবস্থান নেন কয়েকশো শ্রমিক, ভাঙচুর চালায় কারখানায়। 1 মাসের বকেয়া বেতন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছেন যাত্রী চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।